অবস্থান্তর অবস্থান্তর ধাতু বুঝতে হলে ডি ব্লক মৌল বুঝতে হবে। তাহলে ডি ব্লক মৌল কি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, এটার যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6, কয়টা আছে দেখো তো, 18টা, কিন্তু আবার হতে হবে 21টা, তাহলে 3d 4s2 1। দেখো এটার সর্বশেষ ইলেকট্রন কোথায় গেল, ডিতে। তাহলে ডিতে যদি যায় এটা কি ব্লক মৌল, ডি ব্লক, এটা হচ্ছে ডি ব্লক মৌল। এখন সকল ডি ব্লক মৌলই আসলে অবস্থান্তর ধাতুগুলো ডি ব্লকের মধ্যেই অন্তর্ভুক্ত। কারণ আমরা একটা প্রশ্ন আকারে লিখতে পারি, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর না, অবস্থান্তর মৌল না। এইটাই হচ্ছে প্রশ্ন, যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল না। কেন, এটাই ব্যাখ্যা করতে হবে। তাহলে তোমাকে শিখতে হবে কি অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌল কি। দেখো অবস্থান্তর মৌল বলতে বোঝাচ্ছে ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে, কেমন আয়নে, স্থিতিশীল। এখন ঘটনা হচ্ছে এই আয়ন বলতে কি বোঝায়, ডি ব্লক মৌল এরা তো ধাতু, ধাতু না, ধাতুরা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করার পরে অথবা গ্রহণ করার পরেই তো স্থিতিশীল হয়। তাহলে কোনো মৌল ইলেকট্রন যদি ত্যাগ করে স্থিতিশীল আয়ন গঠন করে, স্থিতিশীল আয়ন গঠন করে। এই আয়ন গঠনের সময়, স্থিতিশীল আয়ন গঠনের সময় ডি অরবিটালে, এই যে ডি অরবিটালে যদি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, বুঝছো, এটাকে এইরকম কাঠামো যদি থাকে তাহলে সেগুলো হবে অবস্থান্তর। যেমন স্ক্যান্ডিয়াম আছে না, এটাকে আমরা স্ক্যান্ডিয়াম 2+ করতে পারি, কি করতে পারি, 2+। যদি স্ক্যান্ডিয়াম 2+ করো, দেখো স্ক্যান্ডিয়াম 2+ করলে তাহলে এখানে তো 21 থাকবে, 2+ মানে দুইটা ইলেকট্রন কি করলো, ত্যাগ করলো। তাহলে দুইটা ইলেকট্রন এখান থেকে যদি চলে যায়, বের হয়ে চলে গেল, তাহলে থাকে কি 3d পর্যন্ত থাকে না। তাহলে এইটা দেখো এই কাঠামোর মধ্যে পড়ছে কিনা, এই কাঠামোর মধ্যে পড়ছে, তাহলে এটা কি অবস্থান্তর। কিন্তু আমি আরেকটা করে দেখাচ্ছি, ধরো জিঙ্কের ইলেকট্রন, জিঙ্ক হচ্ছে 30 নাম্বার, তাহলে এটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2, কয়টা হয়েছে, 20টা হয়েছে। আর কয়টা আছে, 10টা, দিয়ে দিলাম। এখন দেখো যদি জিঙ্ক 2+ করো কি হবে, তাহলে এই দুইটা চলে যাবে, তাহলে থাকে 3d 10 থাকে। এটা কি এই কাঠামোর মধ্যে পড়ে না, তাহলে এটা কিন্তু ডি ব্লক, কিন্তু অবস্থান্তর না। যদি ডি অরবিটাল 1 থেকে 9টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে সেটা কি হবে, অবস্থান্তর। যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে সর্বশেষ যে ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, কি বললাম, তুমি তো মনোযোগী নাই তোমার, তুমি আমি যে কি বললাম সেটা তোমার মনোযোগী নাই, তুমি অন্য চিন্তা করতেছো, ধান্দা করতেছো না, সত্যি কথা বলো, কি করতেছো বলো, সত্যি কথা বলো। কিছুক্ষণ পর তো বলবো আমি বুঝিনি। তাহলে ডি ব্লক মৌল থেকে কি পাওয়া যায়, অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কেমনে পাবা, ডি ব্লক মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করার পর যে স্থিতিশীল আয়ন হয়, সেই আয়নে যদি ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন দ্বারা অপূর্ণ অবস্থায় থাকে তাহলে সেটা কি অবস্থান্তর থাকে। তাহলে তোমরা যে প্রশ্ন চাইলা 18 নম্বর, অ্যান্সার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যান্সার যে হয়ে গেছে, এখন এই স্ক্যান্ডিয়ামের আমি যা দেখালাম, আমি যেটা দেখাইছি, দেখো স্ক্যান্ডিয়ামের যেটা দেখাইছি আমি 2টা ত্যাগ করছি না, 2টা ত্যাগ করলে সেক্ষেত্রে কি হচ্ছিল, অবস্থান্তর। কিন্তু এটা তো স্থিতিশীল না। এখন কথা হচ্ছে কেন স্থিতিশীল না, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে কি হয়, স্থিতিশীল হয়, তাই হয় না। আচ্ছা দেখো তো এইখানে কয়টা আছে, 2টা, এটা চলে গেল, তাহলে থাকে কয়টা, 6 7 8 9টা আছে, তাই আছে না। তাহলে আরেকটা ত্যাগ করলে কি হবে, 8টা হবে।
তখন স্থিতিশীল হবে। তাহলে স্ক্যান্ডিয়াম যদি আমরা 3+ করি, স্ক্যান্ডিয়াম 3+, সেই ক্ষেত্রে ডি তে কিন্তু আর ইলেকট্রন থাকবে না। ডি তে আর থাকবে? তাহলে স্ক্যান্ডিয়াম 3+ এটা কিন্তু অবস্থান্তর না, স্ক্যান্ডিয়াম 2+ এটা কিন্তু অবস্থান্তর না। আসলে এটা তো স্থিতিশীল হয়নি, স্থিতিশীল তো হয়নি। তাহলে এটা হলেও আসলে মেইন কথা স্ক্যান্ডিয়ামও কিন্তু অবস্থান্তর না। সর্বশেষ কক্ষপথে স্থিতিশীল হলে দেখো এইটার ক্ষেত্রে দুইটা যদি চলে যায় তাহলে থাকে কয়টা? 6, 7, 8, 8 আর 10 কত? 18 থাকে। কিন্তু এখন তাহলে 18 থাকলেও তো স্থিতিশীল না, এরকম মনে হতে পারে। দেখো এই যে ডি আছে না, ডি ডি অরবিটালে যদি ডি অরবিটালে যদি 5টা অথবা 10টা থাকে তাহলে এগুলো স্থিতিশীল হয়। এগুলো কি হয়? স্থিতিশীল। এটাকে বলা হয় অর্ধপূর্ণ, এটাকে বলা হয় পূর্ণ। অর্ধপূর্ণ হলেও স্থিতিশীল আর পূর্ণ হলেও কি? স্থিতিশীল। তো এইখান থেকে দুইটা চলে যাওয়ার পর পূর্ণ অবস্থায় থাকে। ডিতে কয়টা আছে? 10টা। থাকতে হবে আমাদের কয়টা? 1 থেকে 9টা। তাহলে কি হবে? অবস্থান্তর। যেহেতু 10টা থাকতেছে তাহলে কি? অবস্থান্তর নয়। এইভাবেই করা যায়। আবার এফ, দেখো আয়রন এফি এটা কত? 26 না? তো এইটার ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাস করে Fe2+ করবা, Fe3+ করবা, এগুলোর ক্ষেত্রে দেখবা অবস্থান্তর কিনা। বুঝছো? শেষ অবস্থান্তর হলো এটা। এখন এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে। ইলেকট্রন বিন্যাস যদি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, দেখো কয়টা হয়েছে? 20টা হয়েছে। আর কয়টা আছে? 6টা আছে। তাহলে এখন দেখো তো যদি 2+ করো, Fe2+, Fe2+ যদি করো তাহলে দেখো তো এই দুইটা চলে যাবে, তাহলে থাকবে কি 3d6। কিন্তু 3d6 থাকলেও কিন্তু স্থিতিশীল না। ডিতে 5 অথবা 10 থাকলে কি হয়? স্থিতিশীল। তাহলে তুমি এটাকে আরো একটা ইলেকট্রন ব্যাক করতে পারো, আরো একটা 5। দেখো 5 যখন হবে, 5 হলে কি হলো? স্থিতিশীল। তাহলে 5 হলে স্থিতিশীল। এইবার এটা কি অবস্থান্তর কিনা বলো? অবস্থান্তর। কয়টা আছে? 1 থেকে 9 এর মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে অবস্থান্তর। তাহলে অবস্থান্তর মৌলগুলো এগুলা জটিল যৌগ গঠন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে। যে রঙিন যৌগগুলো দেখা যায়, কালার টালার, এগুলো বিভিন্ন ধরনের রঙিন যৌগ দেখা যায়, রঙিন যৌগ গঠন করে, তারপরে প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে? এগুলো হচ্ছে অবস্থান্তর। ওকে।